মনের জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। মনোমিতার নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমাদের মধ্যে যিনি এসছেন তার কিন্তু স্ট্রাগল স্টোরিটা বেশ কঠিন আর কি, আর সেটা কি সেটা শুনে নেব তার কাছ থেকে। আর তার আগে বলে দিয়ে আমাদের মধ্যে রয়েছে রাহুল। যথারীতি রাহুল ওর যা বক্তব্য সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল বা বাস্তু ওরিয়েন্টেড যেটা হয় সেটা তো রাহুল বলবেই। তো আর সময় নষ্ট না করে, যেহেতু আজকে এই স্টোরিটা বেশ একটু মন ছুঁয়ে যাওয়ার মতো। দিদি, কেমন লাগছে মনোমিতাতে এসে? তোমার নামটা বলো, আমাদের মিতাদের নিজের পরিচয় করো। আচ্ছা, আমার নাম মহামায়া ঘোষ, আমি আসছি মুকুন্দপুর থেকে। আর মনোমিতার কাছে আসতে পেরে আমার মানে কি যে ভালো লাগছে, কারণ মনের কথা বলতে পারবো নতুন মিতাকে। হ্যাঁ দিদি, তাহলে তুমি আমাদের মিতাদের তোমার যে স্ট্রাগল স্টোরি যেটা আছে সেটা। আচ্ছা, স্ট্রাগল স্টোরি বলতে গেলে তো আমার জন্মবৃত্তান্ত দিয়ে শুরু করতে হয়। যেদিন থেকে আমি আমার মায়ের গর্ভে আসি সেদিন থেকে শুরু হয়েছে আমার লড়াই, আমার মায়ের লড়াই। কারণ আমার বাবা ছিলেন নেশা করতেন এবং আমার মাকে প্রচন্ড হারে অত্যাচার করতেন। করতে করতে অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে যায়, মা তখন সেখানে থাকতে আর পারেন না এবং সেখানকার মানুষরাই বলে যে তুই মরে যাবি, তুই চলে যা। তা মা বাধ্য হয়ে তার বাপের বাড়ি চলে আসে। বাপের বাড়ি হলে কি হবে, দারিদ্র সংসার, সেখানেও মার কষ্ট। যাই হোক, নদিয়া ডিস্ট্রিক্টের বাতকুল্লা হসপিটালে আমার মা হাঁটতে হাঁটতে, গ্রাম তখন না আছে যানবাহন, এখান থেকে হাঁটতে হাঁটতে বাতকুল্লা হসপিটালে হয় আমার জন্ম। জন্মের পর আমি জানি না বাবা কেমন করে ডাকতে হয় সেটাও জানি না। সব থেকে কষ্টজনক যেটা হয় এটাই যে বাবা পেলাম না। যাই হোক, আমার মা অশিক্ষিত আমি বলবো না, আমি মাকে শিক্ষিতই বলবো। এই কারণ সে তার মেয়েকে বিকম পর্যন্ত পড়িয়েছে, সে পেয়ারলেস করেছে লেখাপড়া না জেনে, সে সেলসম্যান করেছে মেয়ের জন্য, যা কিছু সে করেছে তার মেয়ের জন্য। কষ্ট করতে করতে যাই হোক লেখাপড়া করলাম, বিকম পর্যন্ত পড়াশোনা মা করালো। পরবর্তী সময় আমি আর বিবাহিত লাইফ, যাই হোক বিবাহিত লাইফ যখন এলো তখন ভাবলাম যে না, হয়তো একটা সুখের দিন এলো, কিন্তু জানি না ভগবানের কি মঞ্জুর ছিল আমার জন্যে। আমার চারবার মিসক্যারেজ হলো, বললাম আমি নিঃসন্তান, সন্তান ধারণের ক্ষমতা রইল না। যাই হোক, স্বামী আমার খুব ভালো ছিলেন, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, সুখেই দিন কাটছিল। হয়তো ভগবানের কি ইশারা সে তো আমরা হয়তো কেউই জানি না। যাই হোক, একদিন আমার স্বামী হঠাৎ করে স্ট্রোক হন এবং তাকে দেবশেটি হসপিটালে ভর্তি করা হয়। 17 দিন লড়াই করার পরে সেও আমাকে ছেড়ে চলে যায়। এরই মধ্যে আমার জীবনের মোড় ঘুরে আমার হাজবেন্ড বেঁচে থাকাকালীনই দুটি বাচ্চাকে আমি আমার সন্তান রূপে পাই, কারণ আমি নিঃসন্তান। আচ্ছা, এদের কিভাবে পাওয়া হলো সেটা বলো। আচ্ছা, এদেরকে আমি পেলাম আমার সামনের বাড়িতেই, এরা ভাড়া থাকতো। মেয়েটি 5 বছরের বড়, ছেলেটি যখন হয় তখন তার যখন 1 মাস বয়স, তখন থেকে আমি আমার কাছে নিয়ে আসতাম, রাখতাম, চান করাতাম, খাওয়াতাম, আমার হাজবেন্ডের কাছেও থাকতো। এই করতে করতে বড় হলো। যখন ও বোল ফুটলো তখন সে তার নিজের মা বাবা ডাকটা শিখলো না। ফার্স্ট তার বোল এলো মাম্মাম, মানে আমি। তার কিছুদিন পরে বোল ফুটলো দাদা, যে আমার হাজবেন্ড। আমরা দুজন ওকে নিয়ে খুব ভালো ছিলাম, সত্যি খুব ভালো ছিলাম। আমার হাজবেন্ড হয়তো আর কিছুদিন থাকলে আমার ভালো লাগতো, ওই বাচ্চাটিরও ভালো লাগতো, কারণ সে তাকে বাবাই বলতো। কারণ সে বলতো, যেটা কোনো বাচ্চা বা কেউ বলে কিনা আমি জানি না, সে বলতো আমার দুটো মা দুটো বাবা। আমার জীবনে আবার একটা ঘটনা ঘটে গেল, কারণ আমার ভালো দেখা নাকি খারাপ দেখা সেটা আমি বুঝতে পারলাম না। বাচ্চাটিকে ওদেরকে ভাড়া তুলে দেওয়ার একটা তৈরি হলো। যাই হোক, ওর বাবা আমাকে বলল, দিদি আমি তো উঠে যেতেই পারি, কিন্তু বাবু তো তোমাদের ছাড়া থাকে না, জামাইবাবু আর তোমাকে ছাড়া তো থাকে না। না তুমি পারবে জামাইবাবুকে ছেড়ে ওকে নিয়ে আসতে, না আমি পারবো তাকে দিয়ে যেতে। তখন আমি আমার হাজবেন্ডের সঙ্গে আলোচনা করলাম যে কি করা যায়।
আমাদের দুজনের জন্যই তো ওদের কাছে উঠিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে অনেকটাই জায়গা ছিল, তখন আমরা বললাম তাহলে তো ভালোই হয়, তাহলে আমরা যদি এখানে একটা ঘর করে দিই তাহলে পরে আমারও ওকে নিয়ে আসতে হবে না, আমার ছেলে আমারই থাকবে, আমার বাড়িতেই বড় হবে। যাই হোক, তোমার কি বাড়ি না ফ্ল্যাট? তখন আমার বাড়ি ছিল, আচ্ছা বর্তমান ফ্ল্যাট। আচ্ছা। আমি বললাম, তখন আমার হাজবেন্ড বললো তুমি তো ভালো কথাই বলেছো। তখন আমরা দুজন মিলে ওখানে একটা ঘর করে দিলাম, ওদের ঘর রান্নাঘর করে দিলাম। ছেলে চলে এলো, আমি হাজবেন্ড খুব খুশি, কারণ আমার বিয়ে আনতে হবে না, হ্যাঁ, হ্যাঁ, ছেলে বাড়িতেই রইলো। ছেলে বাড়িতে রইলো। ও তখন হামা দিতে শিখেছে, তা আমি ওকে নিয়ে আমি ওখানটায় ছেড়ে দিয়েছি, কিন্তু আমি ওকে ছেড়েছি, কিন্তু আমি দেখছি যে গোপাল হামা দিচ্ছে। আমি তখন আর ওকে দেখতে পাচ্ছি না, আমি দেখছি গোপাল হামা দিচ্ছে। এর মধ্যে আমি আরো একটি গল্প অ্যাড করব। আমার কপালটা কেন জানি না মানুষ ভুল বোঝে, আমাকে মানুষ প্রচুর পরিমাণে ভুল বোঝে, কিন্তু কেন ভুল বোঝে এটা আমি জানি না। একটি মেয়েকে আমার বান্ধবী ছিল, 32 বছরের বান্ধবী, সে আবার আমার এই বাচ্চাটিকে দেখতে পারতো না, সেও আমার বাড়িতে থাকতো। তারও বিয়ে হয়েছিল, বাপের বাড়ি মেনে নিল না, এ করলো না। আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর বাড়ি আমার যা বললো, আমার সেজো যা বললো যে যাকে তোমার কাছেই রাখো, কি আর করবে, তোমার নিজের বোন যদি হতো তুমি তো ফেলে দিতে পারতে না। আমার মাও বললো যে আমার নিজের মেয়ে যদি হতো আমি তো ফেলে দিতে পারতাম না, রইলো। কিন্তু মেয়েটা যে এত হিংসেটে, ও কিরকম ছিল, মানে আমি ওর বান্ধবী হব কিন্তু বাকি কেউ না। ও বাবা। হ্যাঁ, এবারে কি হলো না, আমাদের দুজনের মতো খুব দূরত্ব, ওই মেয়েটির সাথে আমার সঙ্গে খুব দূরত্ব সৃষ্টি হতে লাগলো, কারণ ওই বাচ্চাটাকে নিয়ে ও প্রচুর পরিমাণে হিংসা শুরু করলো, প্রচুর পরিমাণ, যেটা আমাদের বাড়িতে না আমার একদম একটা বিভীষিকা মতন তৈরি হয়ে গেল। লাস্ট আমার হাজবেন্ড চলে গেল, হাজবেন্ড চলে যাওয়ার পরে ও এমন একটা জিনিস করতে শুরু করলো যে মনে হলো ওই আমার মাকে খাওয়া দাওয়ায়। আমার যে কোনো একটা রাস্তা বাঁচতে হবে, নয় ওকে বাঁচতে হবে, নাহলে আমি, কারণ আমি বাচ্চাটাকে ছাড়া থাকতে পারবো না, কারণ ওই বাচ্চা তখন মাম্মাম ছাড়া কিচ্ছু জানে না, এবং দাদা সেই সময় চলে গেছে। আমার হাজবেন্ড কত বয়স তখন? ওর 3 বছর, 3-4-এ পড়েছে আর কি, ছোট হচ্ছে। একদমই ছোট, কিন্তু ও এটা তো কত বছর পারতো। আগে তোমার হাজবেন্ড কতদিন আগে? আমার তো হাজবেন্ড মারা গেছে 2012-এর 22শে মে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ও তখন ওইরকম 4 বছর, এই 17-তে আমার ছেলে, এই 18-তে পড়বে ছেলে। তা যাই হোক, তখন আমি ওকে বললাম যে তুই তখন দাঁড়িয়ে গেছিস, আর এখন কোনো তোর চিন্তা নেই, তুই তোর মতন এখন চলে যা। কারণ ও যে হারে ওকে করলো, আমিও ছেলে ছেড়ে, আমি এখনো পর্যন্ত আমি ছেলে ছেড়ে থাকতে পারি না, ছেলেও আমার ছেলে এখনো পর্যন্ত থাকতে পারে না। হ্যাঁ, যেটা না বললেই নয়, আজকে এই পরিবারটা যদি না থাকতো তাহলে আমার কি হতো জানি। হ্যাঁ, বলে ভগবান সৃষ্টি করে, হয়তো ভগবানই ওদেরকে আমার জন্য পাঠিয়েছে, হয়তো ওরা বাঙালি নয়। হ্যাঁ, তাতে কি আসলো? হ্যাঁ, মনের টানটাই মনের তো টান। আসল হ্যাঁ, কথা। আমার মাকে যেভাবে করেছে, আমাকে একটা কথাও আমায় বলেছিল, দিদি আমি পয়সা দিয়ে করতে পারবো না, কিন্তু তুমি যে মুহূর্তে ডাকবে ওর কথা রেখেছে। আর আমি একটি ফ্ল্যাট মেয়ের নামে করে দিয়েছি, একটি ফ্ল্যাট তো ছেলের নামে করা যাবে না, ওর বাবার নামে আমার মাই করে দিয়ে গেছে। এবার যে কথাটা না বললেই নয়, যে কন্যাদান, ওর বাবা মাকে আমি অসংখ্য ধন্যবাদ দেব যে আমাকে এরকম একটা জায়গা বা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছিল, যেখানে আমি দাঁড়িয়ে থেকে কন্যাদান করেছিলাম। ওর বাবা মা ওর বাবা মার মতন করে করেছিল, আর যেহেতু আমি বাঙালি ওরা বিহারি, এই জন্য দুরকম নিয়মে মেয়েটির আমি বিয়ে দিই। তো এবার আমরা চলে যাব রাহুলের কাছে। রাহুল, দিদির এই যে স্ট্রাগল স্টোরি, এই যে যেটা তুমি শুনলে, এটা শুনে দুঃখ কষ্ট তো মানে শুরুর দিকে প্রচুর আছে, কিন্তু শেষের দিকটাও বিজয়ী হয়েছেন, হ্যাঁ হ্যাঁ তাই শুনে মানে খুবই ভালো লাগছে। এটা পুরোপুরি ব্যাখ্যা একমাত্রই করা যায় যে পূর্বজন্ম বলে একটা জিনিস আছে আমাদের হিন্দু ধর্মশাস্ত্র বলুন বা জ্যোতিষ বলুন, বৈদিক জ্যোতিষ, সেখানে পূর্বজন্মের উপরে ভিত্তি করেই আমাদের এই জ্যোতিষের যা কিছু সবকিছু আবর্তিত হয়। তো এই যে উনি গোপাল, ওনার যে পুত্র গোপাল রূপে উনি একদিন দেখেছিলেন হামাগুড়ি দিতে, এটা কি বলবেন, এ তো পূর্বজন্মের কানেকশন ছাড়া আর কিছু বলা সম্ভবই না বা বলা যায়ও না। কেনই বা ওই ভাড়াটে আসবে, মানে ওই ছেলে এবং মেয়েটি, কেনই বা উনি এতটা গভীরভাবে ভালোবাসবেন। আর তার থেকে বড় কথা হচ্ছে যে ছেলেটি, বিশেষ করে ছেলেটি, আপনিও যেমন ভাগ্যবতী, ওনারাও সেরকম, ছেলেটি অবশ্যই ভাগ্যবান
ছেলেটির মা বাবা, দিদি বা বোন যাই হোক, তাকে আপনি বিয়ে দিয়েছিলেন দিদি। তো সবাই একটা মানে কোথাও একটা পূর্বজন্মের এখানে কানেকশন রয়েছে। দিদিকে দেখে যেটা আমার মনে হচ্ছে যে দিদির রবি খুব ভালো পজিশনে আছে, আর মঙ্গল খুব ভালো পজিশনে আছে, কারণ রবি মঙ্গল মানুষকে একটা জায়গায় পৌঁছে দেয়, একটা পরিচিতি দেয়। ওনার পার্সোনাল লাইফে ওরকমই কিছু মানে রয়েছে। উনি খুব পরিচিত ব্যক্তি ওনাদের যেখানে উনি থাকেন। একটা সময় শুনলাম আমি পলিটিক্যাল ব্যাপারটাও ওনার এখনো রয়েছে, আগে আরো একটু বেশি ভাবে ছিল। তো এটা রবি মঙ্গল খুব স্ট্রং আছে। এবারে হ্যাঁ, হয়তো ওনার ছকে যদি দেখা যায় তাহলে বৃহস্পতি হয়তো ডিস্টার্ব থাকতে পারে কিছুটা, কারণ যেহেতু উনি বায়োলজিক্যাল মাদার হতে পারেননি, তো তাতে কোনো অসুবিধা নেই। সেটা তো পুরোপুরি ওনার ভাগ্যস্থান নিশ্চয়ই খুব ভালো আছে। তার জন্যই উনি নিঃসন্তান হয়েও কিন্তু এরকম একটি ছেলে মেয়ে এরকম পেয়েছেন, এবং সবকিছু ওনার মানে আলটিমেটলি খুব ভালো হয়েছে। সব ভালো যা শেষ ভালো। যারা মানে বলো সবাইকে, মানে বহু এরকম আমাদের মিতারা রয়েছেন যারা বলেন যে মনোমিতার এই প্ল্যাটফর্মটার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে, এবং আমরা একটা ইন্সপিরেশন পাই এটা দেখে। তো এই ইন্সপিরেশনের জায়গাটা আজকের আমাদের যে দিদি এলেন, মিতা এলেন, তো আমাদের আজকের পার্টিসিপেন্ট এইটা যারা দেখবেন তারা আরো বেশি ইন্সপিরেশন পাবেন আগামী দিনে এই ধরনের কাজ। মানে এটা তো কিছুটা সোশ্যাল ওয়ার্ক এবং মনের টান তো ডেফিনেটলি আছে, কিন্তু তার সাথে সোশ্যাল দিকটাও রয়েছে, যেটা দিদি করেছেন। এটা খুব বড় মনের পরিচয় দিয়েছেন। ঠাকুরের কথা এখানে, না ধর্মে না বর্ণে, পরিচয় মানুষের পরিচয় তার কর্মে। একদম মানুষের পরিচয় তার কর্মে। তা ওনার পরিচয় উনি ওনার কর্মের দ্বারাই দিয়েছেন। মনোমিতা চ্যানেল তোমরা সবাই দেখছো এবং আমাদের অনেক ভালোবাসছো, অনেক লাইক করছো, অনেক কমেন্ট করছো, আমরা দেখতে পাচ্ছি। এখনো যারা সাবস্ক্রাইব করোনি, এখনো যারা আমাদের কিন্তু অতটা ভালোবাসতে পারোনি, তাদের বলবো যে সাবস্ক্রাইব করো এবং এসো কিন্তু মনোমিতাতে। এই মাস থেকে আমাদের নতুন যে মনোমিতা শুরু হয়েছে, এই মনোমিতাতে তুমি যদি হতে চাও সেই মাসের সেরা সেরা, তাহলে কিন্তু তোমাকে করতে হবে 1000 ভিউজের ওপর। 1000 ভিউজের ওপর যার ভিউজ সব থেকে বেশি সংখ্যক হবে সেই হবে কিন্তু সেই মাসের সেরা সেরা, এবং নিয়ে যাবে আমাদের কাছ থেকে দারুণ দারুণ সব। তো এইবার তো শেষের পথে চলে এসেছি। আমাদের আজকের যে গীতটা রয়েছে, আজকের যে পার্টিসিপেন্ট তার জন্য রয়েছে, প্রথমেই দিয়ে দেবো খাক্কার ডেয়ারির তরফ থেকে এই রিফ্রেশমেন্ট দিচ্ছে। মা হোমিও ফার্মেসির তরফ থেকে এই সুন্দর মেমেন্টোটা দিদিকে দেয়া হচ্ছে। মা হোমিও ফার্মেসি একটি অথেন্টিক হোমিওপ্যাথি ফার্মেসি, যেখানে আপনি পাবেন একদম অথেন্টিক সমস্ত মেডিসিন। দেখুন অন স্ক্রিন যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার হোমিওপ্যাথি অর্ডার করতে পারেন। আর এই মা হোমিও ফার্মেসি হচ্ছে শামপুকুর থানার, মানে উত্তর কলকাতা শ্যামবাজারের শামপুকুর থানার। তাহলে একটা খুব সুন্দর মা সরস্বতী আমাদের আজকের মিতাকে উপহার দিচ্ছে। দেখা হবে আবার পরবর্তী পর্বে। ততদিন অবধি খুব ভালো থাকো এবং আমাদের মনোমিতাতে চলে এসো। আগামী পর্ব যেন তোমাকে নিয়েই করতে পারি আমরা। ধন্যবাদ, নমস্কার।